নিশিয়াপুর পরে আমি মেহেদি দিচ্ছি। এই আভা, তোর হাতে মাঝখানে ফাঁকা জায়গাটা কাট। নাম লিখব বলল, পছন্দ কেউ থাকলে বলতে পারিস, বলে রুহি হাসতে লাগলো। আমার হাতে কারো নাম লিখতে হবে না, এরকমই থাক বলে ছাদে অন্য পাশে দাঁড়িয়ে হাতের দিকে তাকিয়ে ভাবছি একদিন আমিও কারো নাম লিখব হাতে। হ্যাঁ লিখব তো। আমার নাম আয়ান। আপনি আমার মনের কথা শুনতে পেলেন কি করে? কারণ আমি তোর মনের মধ্যে থাকি, তাই শুনতে পাই। হাতটা এদিকে দে, বলে আমার অপেক্ষা না করে নিজেই আয়ান ভাইয়ার আমার হাতটা নিজের হাতের ওপর নিল। তারপর আমার হাতের মাঝখানে ফাঁকা জায়গায় এ লিখে দিল। এটা কি করলেন? আমার হাতে এ লিখলেন কেন? আম্মু আব্বু বা বাসার কেউ দেখলে কি ভাববে? কার নাম লিখছি জিজ্ঞেস করবে। তুই এত বোকা কেন? কেউ জিজ্ঞেস করলে বলবি আমার নাম আমি নিজে হাতে লিখেছি। তোর নাম তো এ দিয়েই। হ্যাঁ তাই তো, এ বুদ্ধিটা আমার মাথায় আসেনি কেন? কারণ তুই একটা গাধা। কি বলে আমি গাধা? দাঁড়াও, দেখাচ্ছি মজা। আবার একটা মেহেদির টিউব নিয়ে এসে আয়নের হোয়াইট শার্টে মাখিয়ে দিল। আয়ান রাগি চোখে আবার দিকে তাকিয়ে, এটা কি করলি? আমার হট শার্টটা মেহেদি ভরিয়ে নষ্ট করে দিলি। জানি সেটা আমার কত প্রিয় শার্ট। জোরে চিল্লিয়ে বলল। আবার শুধু মজা ভেবে ওর শার্টে মেহেদি ভরিয়ে দিয়েছে। আয়ান এতটা রিয়াক্ট করবে জানলে কখনোই দিত না। আয়নের কথা শুনে সবাই ওর দিকে তাকালো। কি হয়েছে ভাইয়া, এত চিল্লাচ্ছ কেন? আভা তোর মজা করে দিয়েছে, এতে তো রিয়াক্ট করার কি আছে? তোদের কাছে মজা হতে পারে, কিন্তু আমার কাছে এই শার্টটা অনেক দামি, কারণ এটা আমার নানি মার দেওয়া শেষ উপহার। ও সেটা নষ্ট করে দিল। অন্য 100টা শার্ট নষ্ট করলে কিছু বলতাম না। আভা নীরবে চোখের পানি ফেলতেছে। মজা করতে গিয়ে একটু বেশি করে ফেলেছে, তাই বলে এত রাগ দেখাবে সবার সামনে? এই ছিল ভালোবাসা? আবার চোখের পানি নিয়ে আয়ানকে বলল, সরি ভাইয়া, এমন আর কখনো হবে না, বলে কান্না করতে করতে দৌড়ে রুমে গিয়ে দরজা আটকে কান্না করছে। ভাইয়া এটা কি করলেন? মানছিও জেনে ভুল করেছে, তাই বলে এভাবে সবার সামনে বকবেন? এই তোমার ভালোবাসা? ও কতটা কষ্ট পেয়েছে, কেমন কান্না করতে করতে দৌড়ে গেল। তোমার এই রাগের জন্য ও একদিন হারিয়ে যাবে। ছাদ থেকে সবাই নিজে নিজ রুমে গেল। বাসার সবাইকে এই বিষয়ে জানাতে বারণ করেছে আয়ান। ছাদের দেওয়ালে একটা ঘুষি মেরে কি করে আবার ওকে কষ্ট দিলাম। রাগ উঠলে কিছু মনে থাকে না। নিশি বলা কথাটা মনে হলো। দেখিস, আবার এই অতিরিক্ত রাগের কারণে আভাকে না হারিয়ে ফেলিস। আভাকে আমি কিছুতেই হারাতে পারবো না, ওর কাছে যেতে হবে। পাগলিটা হয়তো কান্না করতেছে। আভা দরজা খোল। এই আভা দরজা খোল। কোনো সাড়া শব্দ নেই দেখে আয়ান একটু ভয় লাগতে শুরু করলো, যেন দরজা ভাঙার জন্য লাথি দিতে যাবে। তার আগে আবার দরজা খুলে দিল। চোখগুলো লাল হয়ে আছে। আয়ান শান্ত দৃষ্টিতে আবার দিকে তাকিয়ে হুট করে জড়িয়ে ধরল। দরজা খুলছিস না কেন? জানিস ভয় পেয়েছিলাম। ছাড়ুন। কেন এসেছেন? আরও বকবেন? আমি আপনার সাথে কথা বলতে চাই না। সরি, রাগ সামলাতে পারিনি। ওটা নানিমার দেওয়া শেষ উপহার ছিল, তাই বেশি রিয়াক্ট করে ফেলেছি। মাফ করে দে না, বাচ্চাদের মতো মুখটা করে বলল আয়ান। ভালোবাসার মানুষের উপর কি রাগ করে থাকা যায়, যেখানে সে নিজে এসে ক্ষমা চাচ্ছে? আচ্ছা ঠিক আছে, মাফ করে দিলাম, এবার ঘুমাতে যান। যাব, তার আগে একটু হাসতো, মুখটা কেমন হয়ে আছে। আবা হেসে বলো, এই যে হাসলাম, এবার যান। উফ, যাব না। কেন? তোর দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করছে। কান্না ও লজ্জা মাখানো লাল টুকটুকে মুখ আমাকে পাগল করে দিচ্ছে। ইচ্ছে করছে তোকে খেয়ে ফেলি। ছি, কী সব বলতেছেন আয়ান ভাই? আপনার লজ্জা না থাকতে পারে, কিন্তু আমার আছে। রুম থেকে যান তো, তাড়াতাড়ি ঘুমাতে হবে। কালকে থেকে কত কাজ, গায়ে হলুদ, বিয়ে, সব কিছু ভার তো আপনার উপর। আয়ান রুম থেকে চলে গেল। আভাও তাড়াতাড়ি ঘুমিয়ে গেল। সকালে উঠতে হবে
আম্মুর নির্দেশ, এই ভেবে গভীর ঘুমে তলিয়ে গেল। আজ বৃহস্পতিবার সকাল ঘুম থেকে উঠে ব্যালকনিতে গিয়ে দেখি বাসার চারপাশটা অনেক সুন্দর করে সাজিয়েছে। পুরো বাড়ি বিভিন্ন রকমের লাইটিং দিয়ে সাজানো। পাশে দেখতেই চোখ পড়ল আয়ান ভাইয়ের ওপর। উনি ক্যাটারিং সার্ভিস কর্মীদের সাথে হাত লাগিয়ে কাজ করছে। আমি এক দৃষ্টিতে ওনার দিকে তাকিয়ে আছি। এই মানুষটার মাঝে একটা নেশা আছে যেটা আমার চোখ ফেরাতে দেয় না। কাজ করতে করতে আয়ান ভাইয়া কি মনে করে উপরে তাকাতেই আমার সাথে চোখাচোখি হয়ে গেল। আমি চোখ সরিয়ে নিলাম। উনি মুচকি হেসে কাজে মন দিলেন। সকাল গড়িয়ে দুপুর হলো। নিচে এসে দেখি সবাই কাজে ব্যস্ত। বাড়ির মেয়ে বিয়ে বলে কথা। মামনি, এই শরবতের গ্লাসটা আয়ানকে দিয়ে আয় তো। ছেলেটা সকাল থেকে কাজ করছে, কিছুই খায়নি। এই রোদে শরবতটা খেলে একটু শান্তি লাগবে। বড় মা আমার হাতে শরবতের গ্লাসটা ধরিয়ে দিয়ে তাড়াহুড়া করে কাজ করতে চলে গেল। বাগানের দিকটা সাজা ছিলেন, তাই বাগানে গেলাম। চারিপাশে চোখ বুলিয়ে ভাইয়াকে খুঁজতে দেখলাম বাগানের ওপাশে ফুল দিয়ে সাজিয়েছেন। এই নিন আপনার শরবত, খেয়ে নেন, ভালো লাগবে। আমার কথা শুনে আমার দিকে ঘুরে শরবতের গ্লাসটা নেওয়ার সময় আমার হাতের উপর হাত রাখলেন। এখন ভালো লাগে, এই শরবত না খেলেও হবে। আমি গ্লাসটা ছেড়ে দিলাম। চারপাশে মানুষজন আছে, কে কখন দেখে ফেলে। এই রোদ, কাজ করার জন্য ওনার শরীর ঘেমে গেছে, যার কারণ শরীরের সাথে শার্টটা লেপ্টে আছে। উনি হেসে বলল, পাগলি, আমার বোনের বিয়ে আমি না করলে কে করবে? তাছাড়া বড় ভাই হিসেবে আমার দায়িত্বটা আছে না। আমার ওড়না দিয়ে মুখটা মুছে দিলাম। যা ভিতরে যা, এখানে অনেক রোদ, এদিকে আর আসবি না। আপনার রোদ লাগে না, শুধু আমার লাগবে নাকি? মুখ বেঁকাবি না, যা বললাম তাই করবি। একটু রাগ দেখিয়ে চলে আসলাম। বড় আম্মু, এই নাও গ্লাস, তোমার ছেলেকে শরবত খাইয়ে এনেছি। ধন্যবাদ। আমার লক্ষ্মী মেয়ে বলে কপালে চুমু দিয়ে রান্নাঘরে গেল। কি ব্যাপার রে, বিয়ের আগে জামাইকে শরবত খাওয়াচ্ছিস, আবার শাশুড়িকে দেখে হাত করে নিয়েছিস? আরে বুঝিসনি, আমাদের আভা তো প্রেমে পাগল লাইলি হয়ে গেছে। মজনু যেখানে, লাইলিও তো সেখানে যাইবে। রাগের ভান করে বললাম, তোরা দুজন থামবি? চল গোসল ছেড়ে নি, বিকেল হতে রেডি হতে হবে। সন্ধ্যায় আবির ভাইদের বাসায় আবিরকে ভাইয়াকে হলুদ লাগাতে যাবে, তারপর নিশি আপুর হলুদ হবে। আমাদের কাজিন এবং বান্ধবীদের জন্য সবাই একই রকম হলুদ শাড়ি আনা হয়েছিল। সবাই রেডি, শুধু আমি বাকি শাড়ি পরে বসে আছি, কিন্তু ফুল আনেনি, সাজাবো কী দিয়ে? শরীফ ভাইয়া তাজা কিছু গোলাপি এবং রজনীগন্ধা ফুলের মালা, টিকলি, কানের দুল, চুল এনে সামনে রাখলেন। এগুলো দিয়ে তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আয়। ধন্যবাদ ভাইয়া, আমার এগুলো দরকার ছিল। তুমি কিভাবে জানলে? আরে এগুলো আমি আনিনি তো, আয়ান এনেছে তোর জন্য। ও বলো তোকে দিয়ে আসতে, তাই দিতে আসলাম। ধন্যবাদ দেওয়া হলে আয়ানকে দে। শরীফ ভাইয়া চলে গেল। তাজা ফুলের গহনাগুলো হাতে নিয়ে ফুলের ঘ্রাণ নিচ্ছি, অনেক সুন্দর ঘ্রাণ। ওনার সব দিকে নজর আছে। আবার মনে মনে আয়ানকে অনেকগুলো ধন্যবাদ জানালো। রেডি হয়ে বেরিয়ে পড়লাম আবির ভাইয়ের বাসায় হলুদ দিতে যাব। ভাইয়াদের বাসার সামনে যেতেই দেখলাম ফারিন আর ওর সাথে একটা ছেলে দাঁড়িয়ে আছে। কাছে যেতে পরিচয় পেলাম, ছেলেটা কেউ নয়, ফারিনের ভাই। আবির ভাইয়ের হলুদ লাগানো দেখছে। ভাইয়া, আজকে তোমাকে হলুদ লাগিয়ে ভূত বানিয়ে দেব। না বোন, তুই আমার পিচ্চি বোন, আমার সাথে এমন করতে পারিস না। বল। তা তো হবে না ভাইয়া, আমি লাগাবো। হলুদের বাটি থেকে অনেকগুলো হলুদ নিয়ে আবির ভাইয়ার মুখে লাগিয়ে একদম ভূত বানিয়ে দিয়েছি। তুই হাসছিস? আমার বোন প্লাস শালিকা হয়ে এমন করলি? এই মেয়ে, তুমি আবির ভাইয়াকে এমন হলুদ লাগিয়ে ভূত বানিয়ে দিলে কেন? ফালতু মেয়ে। আর কে লাগাবে না নাকি? ভাইয়া এত মানা করলো তবুও শুনলে না? ফারিনের কথা শুনে চোখ টলমল করতে শুরু করলো।
হয়তো একটু বেশি করে ফেলেছি। একদম চুপ ফারিন, আমি তোর আভার সাথে মজা করছিলাম। আমি ওই ভাই ছিলাম, এখন দুলাভাই, তাইও আমার সাথে মজা করতেই পারে। তাহলে তুমি তো বললে এত হলুদ না মাখাতে। আমি ওকে মজা করে বলেছি ও আমায় চাইলে পুরো বাটি হলুদ মাখাতে পারে। আবির ভাইয়ার কথা শুনে অনেকটা ভালো লাগছে। ভাইয়া আমায় কত ভালোবাসে, ছোট বোনের জায়গা দিয়েছে। ফারিন তো রাগে ফায়ার হয়ে আছে। তোর জন্য আমাকে এত বকা শুনতে হলো, তোকে দেখে নিব বলে রেগে চলে গেল। আয়ান ভাইয়া আমার মাথায় টোকা দিয়ে বলো, কিরে হলুদ লাগানো হয়নি? হয়েছে, তুমি শুধু বাকি আছো। আয়ান ভাইয়া আবির ভাইয়াকে হলুদ লাগিয়ে দিল। আবির ভাইয়া মজা করে বলল, হ্যাঁ রে আয়ান, তোকে নাম ধরে বলবো নাকি ভাইয়া বলবো? এখন তো তুই আমার সম্পর্কে বড় ভাই। চোখ মেরে বলল, শালা তুই পাল্টাবি না, তুই আমাকে ভাইয়া ডাকবি, ডাক, আমারই ভালো। এই আয়ান, তুই আমার শালা বলছিস কেন? শালা তো আমি বলবো, কারণ আমি তোর বোনকে বিয়ে করেছি। আমার কোনো বোন নেই, তাহলে বিয়ে করে আমার শালা বলতে পারবি। তবে ফারিন আছে, তুই চাইলে ট্রাই করতে পারিস। ফারিনের সাথে আয়ান ভাইয়ের কথা শুনতেই মুখটা ভার হয়ে এলো। না, তোর বোন আমার লাগবে না, আমার যেটা আছে ওটাই আমার জান। আমার ভালো থাকার ওষুধ ওকে হলেই আমার সব কথাগুলো আমার দিকে তাকিয়ে বলল। কথাগুলো শুনে অন্যরকম ভালো লাগা কাজ করলো। আমাদের হলুদ দেওয়া শেষ, আমরা এখন বাসায় যাব। নিশি আপু হলুদ হবে তাই তাড়াতাড়ি করে বেরোতে চাচ্ছিলাম। পিছন থেকে মাসুদা বেগম আবিরের মা ডেকে, আয়ান বাবা, ওদেরকে তোমাদের সাথে একটা নিয়ে যাও। ফারিন আর ওর ভাই ওরা নিশিকে হলুদ দিতে যেতে চায়। আচ্ছা আন্টি, ওদের তাড়াতাড়ি আসতে বলুন, বাসায় গিয়ে আবার নিশি গায়ে হলুদ শুরু করতে হবে। এমনিতেই অনেকটা দেরি হয়ে গেল। সবাই আগে গিয়ে নিজ নিজ জায়গায় বসে পড়ল। আমি যে আয়ান ভাইয়ের সাথে সামনে বসতে যাব, তখনই ফারিন আমাকে ধাক্কা দিয়ে নিচে আগে গিয়ে আমার সিটে বসে পড়ল। আমি আয়ান ভাইয়ের দিকে তাকিয়ে আছি। উনি কি বলেন এই অপেক্ষায়। ফারিন, তুমি একটু পিছনে বসো, এটা আমার সিট। সরি ভাইয়া, বাট আমি সামনে ছাড়া বসতে পারি না, পিছনে বসলে আমার বমি হয়। ফারিন আমাকে বাধ্য হয়ে পিছনে সিটে বসতে হলো। মনটা খারাপ হয়ে গেল। আয়ান ভাইয়া কিছু বলল না, ওনার উপর একটু অভিমান জমল। আমি জানি ফারিন আয়ান ভাইয়ার সাথে বসার জন্য ন্যাকামি করে মিথ্যা বলল। সবাই বাসার ভিতরে গেল। ফারিন আপু দাঁড়িয়ে আছে কারণ আয়ান ভাইয়া যে আছে। ফারিন দাঁড়িয়ে আছে কেন? ভিতরে যাও। আপনি চলুন, আপনার জন্য অপেক্ষা করছি। তুমি যাও, আমি আসছি। ফারিন চলে যাওয়ার আগে আর চোখে আমার দিকে একবার তাকালো, তার উপর মুখ বেঁকিয়ে চলে গেল। আমি গাড়ি থেকে নেমে বাসায় যাব, তখন আয়ান ভাইয়া সামনে এসে কিছু বলতে যাবে। আমি কিছু বলার সুযোগ না দিয়ে গটগট করে ভিতরে চলে গেলাম। নিশি আপু, তোমায় আজ হলুদ পরি লাগছে। আবির ভাইয়া তোমাকে দেখছে কি? না রে, ফোন তো রুমে রেখে এসেছি, নিয়ে আয় তো, একটু বলা আগেই। নিশি আপু, আবির ভাইয়া তোমায় ভিডিও কল দিচ্ছে, নাও। আপু ফোনটা নেওয়ার আগেই আমি নিয়ে কলটা রিসিভ করলাম। হ্যালো নিশি, বলে আবির ভাইয়া আমাকে দেখে চুপ করে গেল। কি হলো ভাইয়া, মুখটা এমন করলেন কেন? আমায় দেখে খুশি হননি? কি বলছিস, খুশি হয়নি? হয়েছি তো। তবে তোমার আপুকে দেখলে আরও বেশি খুশি হতাম। আপুকে তো ফোন দেওয়া যাবে না? একবার বিয়ের দিন দেখতে পাবে প্লিজ। আমার পিচ্চি বোন ভাইয়ার সাথে কেউ এমন করে, একটা দেখতে দেও না। আবির ভাইয়ার কথা শুনে সবাই একসাথে হেসে উঠল। আচ্ছা দিলাম 5 মিনিটের জন্য, তারপর আমাদের হলুদ দেওয়া শুরু হবে। কিন্তু নিশি আভা থেকে ফোনটা নিতেই আবিরের হলুদ লাগিয়ে ভূত বানানো মুখটা দেখে হেসে দিল। তোমায় এমন ভূত কে বানালো? কে আবার? তোমার পাজি বোন ছাড়া আর কে? ও আভা করেছে বলতে আবার হাসতে লাগলো। নিশি হাসতে ব্যস্ত আর একজন তার প্রিয়সীর হাসি দেখতে ব্যস্ত। নিশি হাসি থামিয়ে দেখে আবিরও দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তোমাকে সুন্দর লাগছে। ইস, আমি যদি তোমার হলুদ লাগিয়ে
দিতে পারতাম মন খারাপ করে। তো আসো হলুদ লাগিয়ে যাও। সত্যি? যাব, দাঁড়াও, যাচ্ছি। আবির অনেকটা উৎফুল্ল হয়ে বলে উঠল, গেলে? আরে কি করছেন? সত্যি পাগল হয়ে এলেন নাকি? গায়ে হলুদের দিন কেউ শ্বশুর বাড়িতে আসে? কালকে একবার পর বেশে চলে আসবেন। কথার মাঝে আবার ফোনটা কেড়ে নিল। আবির ভাইয়া, আপনাদের টাইম শেষ, এখন অনুষ্ঠান শুরু করতে হবে। 9টা বাজে। টাটা বলে আবির ফোন কাটলো। শুরু হলো হলুদ লাগানো। প্রথমে বড় আম্মু আর বড় আব্বু এসে হলুদ লাগালো। তারপরে আব্বু আম্মু আর ফুপি। এক এক করে বড়রা সবাই হলুদ লাগানো। এখন শুধু ছোটরা বাকি। আবার আয়ান ভাই কই? উনি নিশিকে হলুদ লাগাবে না? আয়ান ভাইয়ের নাম নিতেই উনি এসে নিশি আপুকে হলুদ লাগালেন। তারপর আমরা সব কাজিন বান্ধবীরা মিলে হলুদ লাগাচ্ছি। আবার একটু সাইড দে তো, আমি ভাবিকে হলুদ লাগাবো। ফারিন। আমি সরে গেলাম। ফারিন হলুদ লাগিয়েছে। কিছুটা হলুদ হাতে নিয়ে কাকে জানি খুঁজছে। ওর দিকে তাকিয়ে আছি, বুঝতে পারছি না কাকে হলুদ লাগাবে। একটু পর দেখি ফারিন হাসি মুখে সামনে এগিয়ে যাচ্ছে, যেখানে আয়ান ভাইয়া ফোন কারো সাথে কথা বলছে। আমার বুঝতে বাকি রইল না ওই ফারিন ভাইয়ার হলুদ লাগাবে ভেবেই রাগ উঠল। ফারিন আচমকা পিছন থেকে আয়ানকে হলুদ লাগিয়ে দিল। গালে ঠান্ডা কিছু লাগতে হাত দিয়ে দেখে হলুদ। কে হলুদ লাগালো এটা দেখার জন্য পিছনে তাকে দেখে ফারিন হাসি মুখে দাঁড়িয়ে আছে। তা ঠিক, আরও পিছনে আবার রাগ এবং টলমল চোখে ওদের দিকে তাকিয়ে আছে। তুমি এখানে কেন? আর আমাকে হলুদ লাগিয়ে দিলে কেন? কেন আমি কি দিতে পারি না? যতই হোক আপনি আমার বিয়াই লাগে। আর এরকম হ্যান্ডসাম বিয়ে থাকলে তো প্রেমে পড়তে ইচ্ছা করে। আপনার কি কোনো জিএফ আছে? না থাকলে আমি হতে চাই। ফারিনের কথা শুনে আয়নের রাগ লাগলো। ও কিছু বলতে পারছে না, কারণ ও বোনের শ্বশুরবাড়ির মেহমান। আবার আর সহ্য হলো না, তাই ও ওখান থেকে চলে গেল। আবার চলে যাওয়া থেকে আয়ান ওর পিছু পিছু গেল। এখানে এলি কেন? সবাই তো হলুদের ওখানে, আপনি কেন এলেন? যান, আপনার জন্য ফারিন অপেক্ষা করছে। কত সুন্দর হলুদ লাগিয়ে দিল মিথ্যা হেসে। একদম ফালতু বকবি না তুই, জানিস আমি এসব মেয়েদের পছন্দ করি না। ফারিন নিশি শ্বশুরবাড়ি মানুষ, তাই ভদ্র, তার জন্য কিছু বলতে পারছি না। তাই বলে এই সামান্য হলুদ লাগানোর জন্য কাঁদবি? তাহলে কি আমি ছাড়া আপনাকে অন্য কেউ হলুদ লাগাবে কেন? আমার কথা শুনে আয়ান হাসে। পাগলিটা ওকে কতটা ভালোবেসে ফেলেছে। তুই আমার হলুদ লাগাবি না আয়ান? আমি লাগিয়ে কি করব? ফারিন তো লাগিয়েছে। অভিমানী সুরে আভা, তুই লাগিয়ে দে। আচ্ছা থাক, তোকে লাগিয়ে দিতে হবে না, আমি লাগিয়ে দিচ্ছি বলে নিজের গালে নিজে হলুদ লাগালো। আমি শুধু তাকিয়ে দেখছি। হলুদ লাগা শেষে আয়ান ভাই আমাকে জড়িয়ে ধরে তার সাথে মিশিয়ে নিল। তার গাল আমার গালের সাথে ঘষা লাগিয়ে সব হলুদ আমার গালে লাগিয়ে দিল। ওনার গালে খোঁচা দাড়িগুলো গালে লাগতেই সারা শরীর ঝাঁকুনি দিয়ে উঠল। উনি এখনও আমার দিকে তাকিয়ে আছে। আমি বুঝি না সব সময় আমার দিকে তাকিয়ে কি দেখে, তাই জিজ্ঞেস করে ফেললাম, কি দেখছেন এভাবে? ভাইয়া ঘোর লাগা দৃষ্টিতে বলেন, তোর মায়াবী চাউনি, লিপস্টিক দেওয়ার ঠোঁট আমায় পাগল করে দিচ্ছে। একটা অনুমতি চাই, দিবি? আমি জিজ্ঞাসা দৃষ্টিতে বললাম, কি? লিপ কিস করবো না। যদি না করিস তো ঠিক আছে, জোর করবো না। আমি কি বলবো ভেবে পাচ্ছি না। ঠিক আছে আমি যাচ্ছি বলে আয়ান চলে যেতে গেলে আবার হাত ধরে ফেলে। ধীরে ধীরে আবার আয়ানের যত কাছে যাচ্ছে তত বুকের মধ্যে ধুকপুকুনি শুরু করছে। দুজন দুজনার খুব নিকটে। আবার আয়ানের পায়ের ওপর পা তুলে উঁচু হয়ে দাঁড়িয়ে কাঁপা কাঁপা ঠোঁটে আয়ানের ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে দিল। আয়ান যেন এটার অপেক্ষা করছিল। আয়ান তার প্রিয়সী ঠোঁটের স্বাদ নিতে ব্যস্ত। অনেকক্ষণ হলো, আবার দম বন্ধ হয়ে আসছে, তবুও আয়ানের ছাড়া নাম নেই। আবার আয়ানকে ধাক্কা দিতে আয়ান পিছিয়ে গেল। আভা জোরে শ্বাস নিতে নিতে বলল, দম বন্ধ করে মেরে ফেলতে চান নাকি? না, তুই মরে গেলে আমি কিভাবে বাঁচব? তোর ঠোঁটের টেস্ট কিন্তু সেই মিষ্টি ছিল। ভাবছি এই মিষ্টি প্রতিদিন খেতে হবে। কি বলিস?
চোখ মেরে নির্লজ্জ বেহাইয়া। আপনি ইচ্ছে করে আমায় জ্বালায় ফেলার জন্য এসব করছেন। আয়ানকে হাজারটা গালি দিতে দিতে হলুদের ওখানে চলে গেল। আসলে টেস্টটা অনেক মিষ্টি ছিল বলে নিজের মনে হাসল আয়ান।